না, সাউথ কলকাতাতেই যাব। নর্থ? না, সাউথে বেস্ট পাওয়া যায়, তুই বিলিভ কর আমাকে। নর্থ ইজ দ্য বেস্ট। বলছি শোন না, আরে নর্থ ভালো। তাহলে হেড টেল কর, চল। হেড আমার, টেল তোর। ওকে, ঠিক আছে, হেড। হেরে গেলাম। হ্যাঁ, নর্থ কলকাতা। আরে মুখটা বাংলার পাঁচের মতো করে আছিস কেন? আরে কি নিয়ে লড়াই হচ্ছে? লড়াই না, আমরা ব্রেকফাস্ট করতে যাব। কোথায় যাব সেটা ঠিক করতে পারছিলাম না, সেই জন্য একটা ছোট্ট হেড টেল। আমি জিতে গেছি নর্থ কলকাতা। নর্থ কলকাতায় কোথায় কি পাওয়া যায়, কি খাওয়া যায় আপনারা সব জানেন। আজকে আমি আমার মতো করে নর্থ কলকাতা এনাদেরও ঘোরাবো আর আপনাদেরও ঘোরাবো, আর সাথে থাকছে একটা ছোট্ট হেরিটেজ ওয়াক। ভালো লাগবে, চলুন ওর কথা মতো ঘুরে আপনি আসি। চলুন। জানেন, আমার ধারণা যে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর বোধহয় লুকিয়ে আছে ওই উত্তর কলকাতার গলিগুলোতেই। তাই তো বিভিন্ন অছিলায় শুধু ছুতো খুঁজে বেড়াই উত্তর কলকাতায় ফিরে যাওয়ার। এরকমই একটা খামখেয়ালি সকালে আমি ফোন দিয়ে এঁটে ফেললাম যে আজ উত্তর কলকাতা যাবই। বাকিটা ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকুন। আর টসের ব্যাপারটা একটু সিক্রেটই থাক, জানাজানি হয়ে গেলে বিপদ আছে। প্রথমেই হাতে নিয়ে নিয়েছি 1 কাপ করে গরম চা আর মালাই টোস্ট। দাঁড়িয়ে আছি টালা পার্কের ঠিক উল্টো দিকে, রাজা মুনেন্দ্র রোড, পেহেলগাম টি জাংশন। খুব পুরনো দোকান নয়, বছর 5-6 দোকান, কিন্তু যে কারণে এই দোকানে আসা সেটা হচ্ছে এখানে খুব ভালো একটি মালাই টোস্ট পাওয়া যায়। এত চায়ের দোকান থাকতে এই দোকানটা কেন চয়েস করলাম, তার কারণ এদের চাটা খুব সুন্দর। এই গ্রিনারি জায়গাটার সাথে আমার সকালের চাটা পুরো একদম পরিপূর্ণ হয়ে গেল। মানে উল্টো দিকেই টালা পার্ক, প্রচুর গাছপালা আর মালাই টোস্ট, এটাও খেতে ভালো ছিল। মোষের দুধ নেয় এরা, সেখান থেকেই শর্ট তুলে। তবে বেলা বাড়লে কিন্তু আর পাবেন না, হ্যাঁ, আপনাকে এলে একটু সকাল সকাল আসবে। চলুন, বাকি কথা গাড়িতে উঠা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টার থিয়েটারের সামনে, আর ও জিজ্ঞেস করছিল এরপর কি খাবো, হ্যাঁ। এরপর কি খাবো। ব্রেকফাস্টে বেরিয়েছে যখন, তখন খাওয়া দাওয়া তো করতেই হবে, আর জমিয়ে সেটা। একটা হারিয়ে যাওয়া জিনিস খাওয়াবো ওকে, সেটা হচ্ছে ঢাকাই পরোটা। মানে হেলথ কনসিয়াস হয়ে গেছি আমরা, ভয় পাই খুব, হ্যাঁ। হেভি কিছু খেতে ভয় পাই। তো আজকে ভয়টার কিচ্ছু না, উত্তর আজকে- কলকাতায় আছি, জমিয়ে ব্রেকফাস্ট করব। তো আমার মনে হলো ঢাকাই পরোটা ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট আওয়ার জার্নি। চল খেয়ে দেখি। আপনারাও আসুন আমাদের সাথে। চল। তো এটা কচুরি না হয় পরোটা কি করে হয়ে গেল? ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে রাজকচুরির দাপাদাপিতে আজকে আমাদের ঢাকাই পরোটা একটু কোণঠাসা। উত্তর কলকাতায় এলে এখনো বেশ কয়েকটা জায়গায় ভালো ঢাকাই পরোটা পাওয়া যায়। কোথাও কোথাও আলুর তরকারি দেওয়া হয়, কোথাও কোথাও ছোলার ডাল। গদাইয়ের এখানে দুরকম অপশনই আছে, আপনি আলুর তরকারিও নিতে পারেন, ছোলার ডালও নিতে পারেন, বাট আই প্রেফার মিষ্টি ছোলার ডাল অ্যান্ড চাটনি। এটা একটা ওল্ড স্কুল ব্রেকফাস্ট, তো এলে আপনারা ট্রাই করতেই পারেন। দেখুন, এর জন্ম
ওপার বাংলায় না এপার বাংলায় আমি জানি না, আমি যখন স্কুলে পড়তাম শামপুকুর স্ট্রিটে একটা দোকান ছিল, খুব ভালো ঢাকাই পরোটা বিক্রি করতো। জানি না দোকানটা আছে কিনা, কিন্তু গদাই এত বছর ধরে এখনো কনস্ট্যান্ট, তাই গদাইয়ের কাছেই চলে এলাম, জানি এখানে এলে এই খাবারটা পাবোই। বাট এটা অনেক হেভি, একজনের পক্ষে পুরোটা কমপ্লিট করা সম্ভব আপনি না, তাই একটাই লুচিও নিলাম। খান, একটা ঢাকাই পরোটা একজনের খেতে পক্ষে পারবেন না। যথেষ্ট। ওই জন্য আমরা একটা নিয়েছি, ভাগাভাগি করে খেতে পারি। উত্তর কলকাতায় এসে ভেঙে চুরে মেখে মুখে ঢাকাই পরোটা আমরা খেয়ে ফেললাম। এবার দক্ষিণ কলকাতায় কোথায় সব থেকে ভালো ঢাকাই পরোটা পাওয়া যায় সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে বলবেন। দেখুন, আপনি যখন ব্রেকফাস্টে শখে কোথাও খেতে আসছেন তখন 2-4টে চয়েস তো থাকা দরকারই। মানে উত্তর কলকাতা ইটস নট অল অ্যাবাউট কচুরি, সিঙ্গারা, পরোটা। খুব বিখ্যাত একটা সাউথ ইন্ডিয়ান ফুড জয়েন্ট আছে, এবং সেটাও নেহাত হালফিলের নয়, 47 বছর পুরনো। আমি আর ও এসছি নিউ মাদ্রাস টিফিনে, যেটা বিধান সরণি টাউন স্কুলের ঠিক পেছনে। এখানে আসার কারণটা এইরকম, ও আমাকে জিজ্ঞেস করলো কফি খাবো, আমি বললাম কফি যদি খাই, কফির সাথে মিনিমাম শুড হ্যাভ সাম সাউথ ইন্ডিয়ান ফুড। অবাক হলো যে উত্তর কলকাতায় আমি তো শুনিনি যে দক্ষিণী জলখাবার খাওয়া হয়। হ্যাঁ ভাই, খাওয়া হয়, চল। তাই ও আজকে নিয়ে এসছে এখানে। অনেক দিন বাদে এলাম, জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু খাবার দাবার মানুষজন একই রকম হয়ে গেছে। আসতে পারে না, আসতে হবেই আপনাদের। উত্তর কলকাতা সফরটাকে যদি একটু ইন্টারেস্টিং করতে চান, একটু টুইস্ট চান, আসুন একবার নিউ মাদ্রাস টিফিনে, করে যান এখানকার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। এটা অল ডে রেস্টুরেন্ট, মানে এনাদের আলাদা করে ব্রেকফাস্ট মেনু কিছু নেই, অল ডে মেনু। সকাল 10টা থেকে রাত 10টা বা রাত 10টা 11টা অবধি খোলা থাকে, আসবেন, ভালো লাগবে। ধোসাটা কেমন লাগছে? পেপার থিন দারুণ। আর ইন্টারেস্টিং হচ্ছে এই 3 রকম জিনিস দেয়, তার মধ্যে মাইসোর চাটনিটা, এই টমেটো, বাদাম আর নারকল দিয়ে। এটা কিন্তু রিপিট হবে না, মাইন্ড ইট। ঠিক আছে, এই ভাগাভাগি দুটো করে রিপিট খেয়ে নেব। হবে। উত্তর কলকাতায় খেয়ে শান্তি। শুধু খেয়ে কেন, পায়ে হেঁটে কি সুন্দর ঘুরতেও শান্তি লাগছে না? হেরিটেজ ওয়াক হ্যাঁ, চারিদিকটা তো পুরনো পুরনো বাড়ি দেখছিস, ঠিক আছে। হ্যাঁ, এই দেখাশোনার মধ্যে যদি তোকে একটা ইন্টারেস্টিং গল্প বলি কেমন লাগবে? বল, সেটার অপেক্ষা। বলবো, তার আগে চল কোথায়? সামনে। আচ্ছা, তো তুই বলছিলি এই রাস্তার ব্যাপারে কিছু হিস্ট্রি আছে, সেই গল্পটা কি? গল্পটা দেখ, এখন তুই যে রকটায় বসে আড্ডা মারছিস, মানে যে পাড়াটায় বসে আড্ডা মারছিস, এই পাড়াটা পুরোটাই ডেডিকেটেড টু ফুটবল। কেন? আমরা এখন বসে আছি মোহনবাগানের অমর একাদশ দলের স্ট্যাচুর সামনে। এটা বোধহয় সম্ভবত বিশ্বের খুব কম এরম জায়গা আছে যেখানে দুটো রাস্তা কি 3টে রাস্তা একসাথে হয়েছে ফুটবল দলকে ঘিরে। ও একসাথে তো হয়েছে, ইন্টারকানেক্টেড সবগুলি উত্তর কলকাতার, কিন্তু ফুটবল দলকে ঘিরে। এই যাদের মূর্তি দেখছিস, যে 11 জনের তুই মূর্তি দেখছিস, এনাদের ক্যাপ্টেন ছিলেন লেফট আউটে শিবদাস ভাদুরী। আচ্ছা আচ্ছা, তার নামেও একটা রাস্তা আছে ওই দিকে। আর এই রাস্তাটার নাম হচ্ছে মোহনবাগান লেন। মোহনবাগান লেন ভারতবর্ষের সব থেকে পুরনো ক্লাব মোহনবাগান। সেই সময় ব্রিটিশ আর্মিদের যে দলটা ছিল ইস্ট ইয়র্কশায়ার, তাদের এগেনস্টে খালি পায়ে ফুটবল খেলে 2-1 গোলে জিতেছিল। তুই বলতে পারিস যে এটা বাঙালির ফুটবল খেলার একটা শুরু। হ্যাঁ, আর ওটাই কিন্তু প্রথম কোনো ভারতীয় দলের
আইএফএ শিল্ড জেতা, তার আগে অবধি কিন্তু আইএফএ শিল্ড কোনো ভারতীয় দলের ছিল না। কিন্তু এটা আমাদের গৌরব। আরে তুই তো ইস্ট বেঙ্গল। এমনি কিছু ব্যাপার না। হ্যাঁ, যে সময়কার কথা আমি বলছি, বা যে সময় ওনারা আমাদের জয় এনে দিয়েছিলেন, সেটা সমস্ত ফুটবল প্রেমীদের কাছেই গর্বের। একদম সেটা নিশ্চয়ই ইস্ট গর্বের। বেঙ্গল, মোহনবাগান সব কিছুর ঊর্ধ্বে। তো হেরিটেজ ওয়াক হলো, এবারে উত্তর কলকাতায় এনেছিস, কোথায় সেই তোর ঐতিহাসিক খাওয়া দাওয়া, পুরনো বিল্ডিংস? আগে বল, বিল্ডিং দেখবি, খাবি, না পুরনো একটা বিল্ডিং এও যাবি, তার গল্প শুনবি, খাবি কোনটা? হ্যাঁ, তাই তো বলে এনেছিলি এখানে টসে জিতে। চ একটা ভালো জায়গায় তোকে নিয়ে যাই। 140 বছরের পুরনো একটা মিষ্টির দোকানে নিয়ে যাব, যে দোকানটায় শুনলে তোর অবাক লাগবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত আসতেন মিষ্টি খেতে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পায়ের ধুলো পড়েছে সেখানে, এছাড়াও অনেক মনীষী বিদ্বজনেরা সেখানে মিষ্টি খেতেন। চলুন সেরকম একটা জায়গায় সবাই মিলে যাওয়া যাক। চল। উত্তর কলকাতা ঠিক যে কারণে ব্রেকফাস্ট করতে আসা, সেন মহাশয়ের মতো একটি পুরাতন দোকানে না এলে সেই কারণটাই বোধহয় অসম্পূর্ণ থেকে যাবে। এটা একটা 147 বছরের পুরনো দোকান, যেটা ফরিয়াপুকুরে অবস্থিত। এই দোকানের লোকেশনটা যদি বলি, ফরিয়াপুকুর শিবদাস ভাদুরী স্ট্রিট আর কীর্তি মিত্র লেনে ঠিক অ্যাডজেসেন্ট পয়েন্টে সেন মহাশয়। মূলত এনারা সন্দেশের জন্যই বিখ্যাত। বাট রাধা বল্লভী বগেরাও পাওয়া যায়। আমরা আজকে যে কারণে এসেছি, যে সন্দেশ দিয়ে গৌরব এদের বরাবর। সন্দেশ বাদ দিয়েও আপনি দিনের শুরুটা, যে নোনতা মুখর যে দিনটা, সেটা এখান থেকেও শুরু করতে পারেন। রাধা বল্লভী, রাধা বল্লভী আর আলুর দম। আলুর দম চমৎকার। চলুন ভেতরে যাওয়া যাক আর অভিজ্ঞতাটা করা যাক, এবং খাবার। আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক। চল। থ্যাংক ইউ সো মাচ। তুই নিয়ে এলি, এগুলো খাওয়ালি বলে আমার আইডিয়াটাই পুরো চেঞ্জ হয়ে গেল। হলো না? একদম উত্তর কলকাতার উত্তর কলকাতার ব্রেকফাস্টের হালফিলে একটা না প্যাটার্ন চলছে, যে এখানে গেলেই মানে এখানে গিয়েই খেতে হবে, এই খাবারটাই খেতে হবে। সেন মহাশয় তোকে আনলাম এই কারণে, এই কোয়ালিটির রাধা বল্লভী, আলুর দম, সিঙ্গারা, খাস্তা কচুরি সত্যি দুষ্কর। মানে সিঙ্গারাটার মধ্যে ফুলকপি আছে, which is rare, আর এই রাধা বল্লভীটা অসাধারণ খেতে, পিওর ঘিয়ের একদম। এদের যা নোনতা পাওয়া যায় সবটাই কিন্তু ঘিয়ে ভাজা। এরকম ব্যাপার নয় যে রাধা বল্লভীটা ঘিয়ে। যে খাস্তা কচুরিটা আমি খেলাম, তার মধ্যেও মজ্জাগতভাবে একটা বাঙালিয়ানা আছে। মানে খাস্তা কচুরির ভেতরের পুরটা বা ময়নটা ইজ অন দ্য সুইটার সাইড, একটু মিষ্টি, একটু মিষ্টি, কিন্তু মিষ্টিটা আপনাকে বোর করবে না, খুশি হবে না। তো আমি আপনাদের এটাই রিকোয়েস্ট করব, যে আপনার প্রিয় বা জানা জায়গাগুলোতে আপনি যান, খান, কিন্তু কখনো একবার সেন মহাশয়ে এসে আপনার অবশ্যই খাওয়া উচিত এনাদের নোনতা খাবারগুলো। আর নোনতা আমার খাবার। মতো আপনাদেরও আইডিয়াটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমি তো শুনেছি এই দোকানের সন্দেশগুলো খুব বিখ্যাত। তোর পাতে সন্দেশ কোথায়? হ্যাঁ, এত তাড়াহুড়ো কেন লাইফে? তো সবকিছুতে ব্যস্ততা কেন? তো এগুলো কি? হ্যাঁ, এই কোশ্চেনটা আমার পছন্দ হলো। এগুলো কি? দেখ, এটা হচ্ছে এনাদের গজা, এটা নরম পাকের গজা, আচ্ছা। আর এটা ক্ষীরের চপ। হ্যাঁ, এটা মনে হয় আমি অন্য দোকানে খেয়েছি। এবার এই দোকানে আমি ক্ষীরের চপ নিলাম কেন? এটা প্রশ্ন কর। হ্যাঁ, এটাই প্রশ্ন। নেক্সট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা, ক্ষীরের চপ নিয়ে বা ওই মিষ্টি সিঙ্গারা নিয়ে ছোট থেকে আমাদের একটা ধারণা আছে
যে মিষ্টিগুলো সম্ভবত বেঁচে টেচে যায় সেগুলো দিয়ে নাকি ওই মিষ্টি সিঙ্গারা ক্ষীরের চপ জাতীয় মিষ্টি তৈরি হয়। কিন্তু এনাদের এরকম মনে হয় ক্ষেত্রে নয়। পুরো ব্যাপারটাই অপোজিট। এনারা খুব যত্ন করে ক্ষীরের চপ তৈরি করেন এবং সেটার পুরটা একদম সম্পূর্ণ আলাদা তৈরি হয় ডেডিকেটেডলি এই মিষ্টিটার জন্য। আর গজা, যেটা রেগুলার খাস্তা গজা ওটা তো ময়দার, আর নরম পাকেট এনাদের একটা গজা পাওয়া যায়, ওটা কিন্তু ক্ষীর আর ছানা দিয়ে তৈরি। সম্ভবত নরম পাকের গজা কলকাতাতে খুব কম দোকানে পাওয়া যায়। এটা তুই ঠিক বলেছিস, হুম, খুব একটা দেখা যায় না। নরম পাকের গজাটা কিন্তু ছাড়বেন না। তো সন্দেশের তত্ত্ব, এটারই তো অপেক্ষা। এই দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা বল। পরিচয় কর। আচ্ছা, কে কে পরিচয়? আছেন তোর সামনে? নাম আছে নাকি? নাম আছে মানে? নাম, পরিচয়, বয়স, গোত্র সব আছে। বল দেখি। সব কটা সন্দেশ বয়সে তোর থেকে বড়। দেখুন, এনাদের নিজস্ব কিছু কেমন সৃষ্টি আছে সন্দেশের ব্যাপারে। তার মধ্যে এই রাতাবি সন্দেশটা অন্যতম। কড়া পাকের একটা সন্দেশ, কড়া পাকের সন্দেশ। শীতকালে গুড় ব্যবহার হয়, গরমকালে চিনি। আর হচ্ছে এনাদের মন মাতানো সন্দেশ, যেটা পেস্তা বাটা দিয়ে তৈরি। আচ্ছা। আর এটা ওনাদের অনুহরা, এতেও বাদাম কুচি, না আর পেস্তা কুচি। পেস্তা কুচি, আর ভেতরে বোধহয় বাদামের পুর আছে ওনারা বললেন। আর এটাও খুব পুরনো একটি সন্দেশ, পারিজাত কি সন্দেশ। সুন্দর দেখতে না? এটা আমার ভীষণ প্রিয়। আর ওনাদের একটি সন্দেশ আছে, এটা হচ্ছে নবরূপা সন্দেশ, এই হলুদ রঙের। এটাও স্টাফড। দেখুন, যতই ফ্যান্সি হয়ে কুনাফা বাকলাভা এসব খাই, সন্দেশের জায়গা তো সন্দেশ, তাও আবার বাংলার সন্দেশ। মনটা সেই ফিরে আসে সন্দেশেই। আনপ্যারালাল। চল এবার আমার খেতে দে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আমি এটা খাই। আমি এটা খাই। কেমন? আর কিছু বলার নেই। সত্যি কিছু বলার নেই। আমার খুব জিভ মিলিয়ে যাচ্ছে রেটটারে একদম। নাম শুধু শুধু থরি আছে। সন্দেশের সাথে আমার জিভের এখন একটা গোপন অ্যাফেয়ার চলছে, যার জন্য আমি কথা বলে উঠতে পারছি না। চল আমার এনজয় করতে দিত। আসুন, উত্তর কলকাতাটা না ঘুরতে আসুন, খাওয়া দাওয়া করুন, আর কিছুটা স্মৃতি হিসাবে টোকেন অফ লাভ ফ্রম উত্তর কলকাতা এই সন্দেশগুলো প্রিয়জনের জন্য নিয়ে যান। অনেকটা ছোট গল্পের মতো শেষ হয়েও হলো না। আজ তো জিতে গেছে, উত্তর কলকাতার ব্রেকফাস্ট আমাকে খাওয়ালো। নেক্সট তো আমি পাক্কা জিতবই আর তোকে নিয়ে যাব। আই লাভ টু। আমিও চাই তুই জেত, আমাকে ভালো ভালো জায়গায় নিয়ে যা, ঘোরা, খাওয়া। আর সাথে আপনাদেরকেও নিয়ে যাব। আর সঙ্গে থাকতে হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমরা সকাল থেকে আজ যেখানে যেখানে খেলাম বা যেভাবে উত্তর কলকাতাটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। আমাদেরও না জানাটা খুব দরকার, কি বলিস? হ্যাঁ, আপনারা জানলে আপনাদের সাথে মানে সেটা আমরা আরও সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে অনুমতি দিন, আসছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটা এপিসোড। বহুবার এসেছি এই সব রাস্তাগুলোয়, আগেও খেয়েছি এই সমস্ত খাবার দাবার, তবে প্রতিবার মনে হয়েছে বোধহয় জীবনে প্রথমবারের জন্য এই সব কিছু এক্সপিরিয়েন্স করছি। পুরনো হয়েও জায়গাটা কিছুতেই পুরনো হতে চায় না, অদ্ভুত। তাই তো বারে বারে ফিরে আসি নতুন কিছুর আশায় পুরনোর মাঝখানে। আমি যতবার এখানে এসেছি নিজেকে টাইম ট্রাভেলার মনে হয়েছে। এখানকার অলি গলি, কাঠের বারান্দা, বনেদি বাড়ি, রোয়াক, ছোট ছোট দোকানপাট যেন জীবন্ত ইতিহাস বই। যাই বলুন, বয়স বোঝা যায় না উত্তর কলকাতার। এক কথায় চিরকুমার। সে যাই হোক, আমি কিন্তু বেশ মজে গেছি উত্তর কলকাতায়। সুযোগ পেলেই চলে আসবো চিরকুমারের খোঁজ নিতে।